হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বাদশ অধ্যায় জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো এক্স সিটু সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, IUCN রেড লিস্ট। প্রথমেই আমরা আলোচনা করব এক্স সিটু সংরক্ষণ সম্পর্কে। এক্স সিটু সংরক্ষণকে কৃত্রিম বাসস্থানের সংরক্ষণও বলা হয়। বায়োডাইভার্সিটির উপাদানসমূহকে তাদের মূল বাসস্থান বা প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশের বাইরে বাঁচিয়ে রাখাই হলো এক্স সিটু সংরক্ষণ। যেমন সুন্দরবনের সুন্দরী গাছকে ঢাকার বোটানিক্যাল গার্ডেনে লাগিয়ে সংরক্ষণ করা হলো এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ। বিভিন্ন উপায়ে এক্স সিটু সংরক্ষণ করা যায়। এখন আমরা এ সম্পর্কে জানব। এক্স সিটু সংরক্ষণের একটি অন্যতম মাধ্যম হল উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। সারা বিশ্বে এক্স সিটু সংরক্ষণের জন্য প্রায় 2000 বোটানিক্যাল গার্ডেন রয়েছে। এ সকল গার্ডেনে সাধারণত দুর্লভ প্রজাতি, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতি এবং ট্যাক্সোনমিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতির গাছ লাগানো হয়। বন্ধুরা, বিলুপ্তির হাত থেকে উদ্ভিদ প্রজাতিকে সংরক্ষণের একটি বড় উপায় হল বোটানিক গার্ডেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক গার্ডেনে এমন কিছু প্রজাতি সংরক্ষিত আছে যা বাংলাদেশের আর কোথাও নেই। তাছাড়া বাংলাদেশের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন হলো মিরপুরের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, আর বলধা গার্ডেন হলো বাংলাদেশের প্রথম বোটানিক্যাল গার্ডেন। বীজ ব্যাংক হলো এক্স সিটু সংরক্ষণের আরও একটি মাধ্যম। বীজ ব্যাংকের মাধ্যমে সহজেই উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করা যায়, কারণ বীজ ব্যাংকে অল্প জায়গায়, অল্প পরিশ্রমে ও অল্প খরচে অধিক প্রজাতি ধরে রাখা যায়। সিড ব্যাংকে এমন অনেক উদ্ভিদ প্রজাতির বীজ সংরক্ষিত আছে যা বর্তমানে বিলুপ্ত হয়ে গিয়েছে। বন্ধুরা, এরপর আছে মাঠের জিন ব্যাংক। এক্ষেত্রে কোনো প্রজাতির স্বাভাবিক এলাকার বাইরে অন্য কোনো স্থানে এসব প্রজাতির জীবন্ত নমুনা সংরক্ষণ করা হয়। যেমন বাংলাদেশের হর্টিকালচার সেন্টারগুলোতে আম, লিচু ও নারিকেলের ফিল্ড জিন ব্যাংক রয়েছে। বন্ধুরা, চিড়িয়াখানা হলো এক্স সিটু সংরক্ষণের আরও একটি মাধ্যম। চিড়িয়াখানা এমন এক ধরনের স্থাপনা যেখানে জীবন্ত বন্যপ্রাণীসমূহ খাঁচায় বন্দি করে রেখে সেখানে বিনোদন, গবেষণা ও প্রজননের ব্যবস্থা করা হয়ে থাকে, যেমন মিরপুর জাতীয় চিড়িয়াখানা। বন্ধুরা, নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা আরও এক ধরনের এক্স সিটু সংরক্ষণ। অনেক ফসলের অঙ্গজ অংশ যেমন রাইজোম, বাল্ব, টিউবার, করম এগুলো সাধারণত অল্প সময়ে বিনষ্ট হয়ে যায়। তাই এদেরকে উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করতে হয়। যেমন 90% আপেক্ষিক আর্দ্রতা বা 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গোল আলুকে 5 থেকে 7 মাস হিমাগারে সংরক্ষণ করা যায়। তবে এভাবে কোনো ফসল বেশি দিন সংরক্ষণ করা যায় না। বন্ধুরা, ইনভিট্রো উপায়ে ল্যাবরেটরিতে রিক্যালসিটেন্ট প্রজাতির টিস্যু সংরক্ষণ করা যায়, কিংবা তরল আবাদ মাধ্যমেও সংরক্ষণ করা যায়। এক্ষেত্রে অতি নিম্ন তাপমাত্রায় ক্রায়োজেনিক পদ্ধতিতে টিস্যু সংরক্ষণ করা হয়। তবে এ পদ্ধতিতে বেশি সময় প্রয়োজন এবং খরচও বেশি। এরপর আরও একটি এক্স সিটু সংরক্ষণ হলো ডিএনএ সংরক্ষণ। এক্ষেত্রে উদ্ভিদ থেকে ডিএনএ আহরণ করে তা সংরক্ষণ করা হয়। তবে এখন পর্যন্ত সংরক্ষিত ডিএনএ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির কোনো উপায় উদ্ভাবিত হয়নি। এরপর রয়েছে পরাগরেণু সংরক্ষণ। এক্ষেত্রে পরাগরেণুকে নিম্ন তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং পরে জীবন্ত উদ্ভিদের সাথে ক্রসিংয়ে ব্যবহার করা যায়। বন্ধুরা, এক্স সিটু সংরক্ষণে সব উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করা সম্ভব নয়। তাই যে সকল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণের জন্য অগ্রাধিকার পাবে সেগুলো হচ্ছে দুর্লভ এবং সংকটাপন্ন প্রজাতি, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দরকারি উদ্ভিদ, কোনো গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রজাতির নিকট সম্পর্কযুক্ত প্রজাতি। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে।
প্রথমত, কৃষি উন্নয়নের জন্য জীববৈচিত্র্য থাকা গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমাদের কৃষি প্রজাতির ফলন অনেক বাড়ানো সম্ভব হয়েছে। অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ফসলি উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। এমনকি খরা সহিষ্ণু, লোনা জল সহিষ্ণু এ ধরনের প্রকরণও সৃষ্টি করা সম্ভব হয়েছে। আবার মাছের চাহিদা পূরণের ক্ষেত্রেও জীববৈচিত্র্যের ভূমিকা রয়েছে, কারণ অনেক জাতের মাছ আছে এবং এদের পুষ্টিমানও বিভিন্ন। আবার দেখা যায় মানুষের পছন্দের চাহিদাও হয় বহুমুখী। তাছাড়া এক মাছ আবার আরেক মাছের খাবার। তাই জীববৈচিত্র্য যত বেশি সমৃদ্ধ হবে, মাছের চাহিদাও ততটাই পূরণ হবে। তাছাড়া জীববৈচিত্র্য ও ওষুধের মধ্যে সম্পর্ক আছে, কারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রায় সম্পূর্ণভাবেই জীববৈচিত্র্যের উপর নির্ভর করে। তাছাড়া মানুষের জেনেটিক পার্থক্য ব্যাপক, সেই সাথে বর্তমানে রোগের ধরনও ব্যাপক। তাই বৈচিত্র্যময় চাহিদা মেটানোর উদ্দেশ্যে ব্যাপক বৈচিত্র্যময় জীব প্রজাতি থাকা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ব্যবসা বাণিজ্যের সাথেও জীববৈচিত্র্য সম্পর্কযুক্ত, যেমন নির্মাণ সামগ্রী, বুনন সামগ্রী, ওষুধ, রং, মোম, কাগজ শিল্প, কর্ক শিল্প, রাবার শিল্প ইত্যাদি বহু ধরনের সামগ্রী জীবজগৎ থেকেই আসে। আর বৈচিত্র্যময় জীবজগৎ বৈচিত্র্যময় সামগ্রীর যোগান দিতে পারে। তাই এক্ষেত্রে জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ। আবার জীববৈচিত্র্যের সাথে ইকোট্যুরিজমের সম্পর্ক রয়েছে, কারণ দেখা যায় জীববৈচিত্র্যে ভরপুর এলাকাকে ইকোট্যুরিজমের জন্য বেছে নেওয়া হয়। তখন বৈচিত্র্যময় জীব দেখার জন্য দেশ বিদেশের প্রচুর লোক সেখানে যায় এবং এর মাধ্যমে দেশ বিপুল অঙ্কের মুদ্রা অর্জন করে। বন্ধুরা, জীববৈচিত্র্য ও এথনোবায়োলজিও পরস্পর সম্পর্কযুক্ত। বন্ধুরা, উপজাতীয় জনগোষ্ঠী তাদের জীবনযাত্রার বিভিন্ন ধরনের জীবকে সংযুক্ত করেছে। সমৃদ্ধ জীববৈচিত্র্যের সাথে তাদের সমৃদ্ধ জীবনযাপন নির্ভরশীল। আর এ কারণেই পৃথিবীতে লক্ষ লক্ষ উপজাতীয় গোষ্ঠীর সুন্দর জীবনযাপনের জন্য সমৃদ্ধ জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ। এছাড়াও জীববৈচিত্র্যে রয়েছে নান্দনিক গুরুত্ব ও সাংস্কৃতিক গুরুত্ব। আবার জীববৈচিত্র্য এবং অবকাশ যাপনের মধ্যেও রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক, যেমন অনেকেই অ্যাকুরিয়ামে মাছ পালন করেন। বন্ধুরা, জীববৈচিত্র্যের ইকোলজিক্যাল গুরুত্বও আছে। জীববৈচিত্র্য ও বিভিন্ন ইকোসিস্টেম পারস্পরিক সম্পর্কযুক্ত। কোনো ইকোসিস্টেমের এক বা দুইটি প্রজাতির বিলুপ্তি ঘটলে সম্পূর্ণ ইকোসিস্টেমটি ভারসাম্য হারিয়ে ফেলে, কারণ ইকোসিস্টেমের ফুড চেইন ও ফুড ওয়েব উভয়ই জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। তাই জীববৈচিত্র্যের ইকোলজিক্যাল গুরুত্ব অপরিসীম। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা IUCN রেড লিস্ট সম্পর্কে আলোচনা করব। IUCN এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এটি একটি বিশ্বভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণকারী সংস্থা, যা বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় এমন উদ্ভিদ ও প্রাণীর তালিকা করেছে। এই তালিকাই হচ্ছে IUCN রেড লিস্ট। এক্ষেত্রে এই তালিকার কয়েকটি ক্যাটাগরি রয়েছে। বন্ধুরা, IUCN রেড লিস্টের প্রথম ক্যাটাগরি হলো এক্সটিংক্ট স্পেসিস বা বিলুপ্ত প্রজাতি। বিলুপ্ত প্রজাতি হলো সেই প্রজাতি যে প্রজাতিটির সর্বশেষ সদস্যটির মৃত্যু হয়েছে, অর্থাৎ এর আর কোনো সদস্য বেঁচে নেই। এরপরের ক্যাটাগরি হলো এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড বা বন্য পরিবেশে বিলুপ্ত। যে প্রজাতিকে তার প্রাকৃতিক বন্য পরিবেশে আর পাওয়া যায় না বলে নিশ্চিত হওয়া গেছে, কিন্তু বাগানে চাষাবস্থায় বা কোথাও পালিত অবস্থায় এখনো সংরক্ষিত, তাকে বলা হয় বন্য পরিবেশে বিলুপ্ত। পরবর্তী ক্যাটাগরি হলো ক্রিটিক্যালি এন্ডার্জড বা অতি বিপন্ন প্রাণী, অর্থাৎ বিলুপ্তির কারণসমূহ অব্যাহত থাকলে যে প্রজাতিটি নিকট ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার মতো চরম ঝুঁকিতে রয়েছে, সেটাই হচ্ছে অতি বিপন্ন প্রজাতি। এরপর আছে এন্ডেঞ্জার্ড স্পেসিস বা বিপন্ন প্রজাতি। এর মানে হলো বিলুপ্তির কারণসমূহ অব্যাহত থাকলে যে প্রজাতিটি ভবিষ্যতে অতি বিপন্ন অবস্থায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে বিপন্ন প্রজাতি। বন্ধুরা, আরও একটি ক্যাটাগরি হলো ভালনারেবল স্পেসিস বা বিপদগ্রস্ত। এর মানে হলো বিলুপ্তির কারণসমূহ অব্যাহত থাকলে যে প্রজাতি ভবিষ্যতে বিপন্ন শ্রেণীভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই হলো বিপদগ্রস্ত বা শঙ্কাগ্রস্ত প্রজাতি।
IUCN রেড লিস্টের আরও একটি ক্যাটাগরি হলো রেয়ার স্পেসিস বা বিরল প্রজাতি। এসব প্রজাতির পপুলেশন সংখ্যা খুব কম এবং এরা বিক্ষিপ্তভাবে বিস্তৃত বা ভৌগোলিক অঞ্চলে সীমিত থাকে। এছাড়াও IUCN এর অন্যান্য ক্যাটাগরি হলো লিস্ট কনসার্ন, ডাটা ডেফিসিয়েন্ট এবং নট ইভ্যালুয়েটেড। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব। সুন্দরবনের সুন্দরী গাছকে ঢাকার বোটানিক্যাল গার্ডেনে লাগিয়ে সংরক্ষণ করা হলো এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ। সারা বিশ্বে এক্স সিটু সংরক্ষণের জন্য প্রায় 2000 বোটানিক্যাল গার্ডেন আছে। বলধা গার্ডেন হলো বাংলাদেশের প্রথম বোটানিক্যাল গার্ডেন। IUCN এর সম্পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এখন পর্যন্ত সংরক্ষিত DNA থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির কোনো উপায় উদ্ভাবিত হয়নি।